উনি এমন এক ব্যক্তি ছিলেন, একবারই পাড়া মহল্লার মাস্তানের মতো। মাস্তানটা যেমন মনে করে আমার মহল্লায় আমি ছাড়া আর কেউ থাকবে না, শেখ হাসিনা ছিলেন এমনি পাড়া মহল্লার মাস্তান। যে বাংলাদেশে উনার ছাত্রলীগ, যাকে কি বলে অনেকে চাপাতি লীগ, কেউ বলে হেলমেট লীগ, কেউ বলে বন্দুক লীগ, এদেরকেই তিনি ভরণ পোষণ করেছেন। কিন্তু শীতের সকালের এই যে সোনালী রৌদ্রের মধ্যে, এই পৌষ মাসের সকালে এই প্রাণবন্ত কিশোর কিশোরীরা আমাদেরকে আজকে ফুল দিয়ে যেভাবে বরণ করেছে, আমি আজকে 17, 18, 20, 30 বছর আগে আমার সেই ছাত্র জীবনের সেদিনকার যে প্রাণবন্ত অবস্থা, সেদিন যে তারুণ্যের ঝিলিক, আমি তারই প্রতিফলন দেখলাম আজকে এই জয়করা। দাঁড়াও, শেখ হাসিনা তৈরি করেছিলেন ভয়ের নগরী, শেখ হাসিনা তৈরি করেছিলেন আতঙ্কের নগরী। এখানে আমাদের দিনের বেলায় চলাচল করতে ভয় লাগতো। ডান দিকে গোয়েন্দা পুলিশ, বাম দিকে র্যাব, সামনে পোশাকধারী পুলিশ। কে কখন ধরবে, কখন গ্রেপ্তার হব, কখন কোন মামলা দেবে, কেউ নির্বিঘ্নে, কোনো ছাত্রদল যুবদল নেতা, কোনো বিএনপির নেতা এই 17 বছর নির্বিঘ্নে শান্তিতে তার পরিবারের সাথে নিজের গৃহে বাস করতে পারেনি এই শেখ হাসিনার জন্য। বিশেষ করে নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানকে সার্থক এবং করার জন্য আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন, বিশেষ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বেবি নাজনীন, এবং এই অনুষ্ঠান বিশেষ করে ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাক, তিনি তার সভাপতিত্বে বিশেষ করে আজকে আমরা এই অনুষ্ঠানকে আরো সফল এবং সার্থক করার জন্য তারা যে বিশেষ করে সংস্কৃতি এবং যে ছাত্রদল এবং বিশেষ করে অঙ্গ সংগঠনের দ্বারা আপ্রাণ চেষ্টা চালিয়ে তারা আজকের এই পর্যন্ত নিয়ে আসছে। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন। এবং আজকে আমি একটু এই ব্যাপারে কথা বলবো এবং এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য বিশেষ করে ঢাকা দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজকের এই অনুষ্ঠানকে কতটুকু সফল এবং সার্থক করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, এবং শুধু তাই নয় আজকের এই অনুষ্ঠানকে আপনারা। ধন্যবাদ আপনাকে। যে আসলে আমরা প্রস্তুতি নিয়েছি, আপনারা জানেন যে এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি ক্যাম্পাসে আমরা গিয়ে ছাত্রদের, আমাদের একটি স্লোগান রয়েছে যে এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা দলে, এসো নবীন ভয় নাই ছাত্র দলের সন্ত্রাস নাই। আমাদের স্লোগানই হচ্ছে, মেধাবীদের স্লোগানই হচ্ছে যে মানে অস্ত্র ছেড়ে কলম ধরো, নিরাপদ ক্যাম্পাস গড়ো। তো আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছি, ঢাকা জেলা অধীনস্থ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের অধীনস্থ যতগুলো ইউনিট রয়েছে, জয়পাড়া কলেজ, দুহার উপজেলা, দুহার থানা, দুহারনগঞ্জ কলেজ থেকে যতগুলো ইউনিট আমাদের রয়েছে, ইস্পাহানি কলেজ থেকে শুরু করে, আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে মতামতের ভিত্তিতে আমরা একটা সাম্য, মানবিক এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমরা সচেষ্ট আছি এবং সজাগ রয়েছি। আজকের এই যে নবীন বরণকে আপনারা বিশেষ করে নবীন ছাত্রদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে? আমি নবীন ছাত্রদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে আসলে আপনারা যে এই নতুন করে আমরা যে 5ই আগস্ট যে আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের অসংখ্য বোনেরা, অসংখ্য ভাইয়েরা যে আত্মহতি দিয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা যেন কোনোভাবেই স্বৈরাচারের দোসরেরা ম্লান করতে না পারে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের ছাত্রদলের যে কার্যক্রমগুলি, যে শিক্ষানীতি এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যে কার্যক্রমগুলি রয়েছে, সেই 31 দফা, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য, এই 31 দফাকে নবীনদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা জেলা দক্ষিণ আজকে সেখান থেকে উত্তরণ ঘটেছে। আমি আশফাকের সাথে এই এলাকায় অনেকবার এসেছি। একটা অনুষ্ঠান শুরু হতে না হতেই থানা থেকে পুলিশ আসে, বলে কখন অনুষ্ঠান শেষ হবে।
তার বাড়ির আঙিনার মধ্যেই, বাইরের মাঠেই প্যান্ডেলটা গিয়ে অনুষ্ঠান করছে, তাও পুলিশ যেন সন্তুষ্ট না। এমনও সময় গেছে এই নবাবগঞ্জে সমস্ত প্রোগ্রাম শেষে খাবার প্রস্তুত, আমরা খেয়ে ঢাকার দিকে যাব, সেই খাবারেরও সময় পাওয়া যায়নি যে পুলিশটাকে এসে হানা দিতে পারে। এই জন্য ৩০ লক্ষ মা বোন তার সম্ভ্রম হারিয়েছিল এই শেখ হাসিনার জন্য, যে দেশের মানুষকে নির্বিঘ্নে শান্তিতে থাকতে দেয়নি এবং জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে তিনি আজীবন এই দেশের সম্রাজ্ঞী মহারানী হয়ে থাকতে চেয়েছেন। এবং এই কারণে তিনি সাজিয়েছিলেন তার মনের মতো করে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের দরকার ছিল না, ভোটের দরকার ছিল না, নির্বাচনের দরকার ছিল না। উনি নির্বাচনকে ত্যায্য করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ থেকে সমুদ্রের ওই পারে পাঠিয়ে দিয়েছে। কোনো ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেনি, কোনো ভোট কেন্দ্রে জনগণ যেতে পারেনি। আজকে 17 বছর মানুষের ভোটের অধিকার, তার নেতা নির্বাচনের অধিকার, সে কাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান করবে, কাকে এমপি বানাবে, এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়ে এক দুর্বৃত্তের দেশ, এক ডাকাতের দেশ, এক দস্যুর দেশে পরিণত করেছিল। বন্ধুরা আমার, তাদের পরিণতি কি হয়েছে? তাদের পরিণতি হয়েছে হয় খালের ধারে, বিলের ধারে, নালার ধারে, নদীর ধারে তার লাশ পাওয়া গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। কত ছাত্র দলের নেতাকর্মী, কত যুব দলের নেতাকর্মী, কত বিএনপির নেতাকর্মী, কারো লাশ জয়দেবপুরে, কারো লাশ গাজীপুরে, কারো লাশ ফেনীতে, কারো লাশ নীলফামারীর চরের মধ্যে পাওয়া গেছে। এই ছিল শেখ হাসিনার বাংলাদেশের জনগণের প্রতি উপহার। অনেকে বলেন যে শেখ মুজিবের মেয়ে, সে এত খারাপ কাজ করতে পারে? আরে ওই যে রক্তের একটা ধারা বলে না, জানেন তো রক্তের ধারা। শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা ছিলেন, মরহুম, স্বাধীনতার আগে তার ভূমিকার জন্য সম্মান করি, কিন্তু তিনি কি করেছিলেন? তিনিও তো তাই করেছেন। তিনি গণতন্ত্র হত্যা করেছেন, সব রাজনৈতিক দল বন্ধ করেছেন, মানুষের খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করে দিয়েছিলেন। তো শেখ হাসিনা তো তারই মেয়ে। শেখ হাসিনা সেইটা আরো বড় মাত্রায় নিয়ে গেছে। শেখ হাসিনা তার বাপের বাকশালকে নতুন আঙ্গিকে, নতুন ভাবে তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, রাজনৈতিক দল থাকবে, মিডিয়া থাকবে, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাষ্য, তাদের কথা ছাড়া আর কারো কথা চলবে না। তারা যেভাবে বলবে সেইভাবেই থাকবে, সেইভাবেই দেশ চলবে, সেইভাবেই মিডিয়া তার নিউজ দেবে, সেইভাবেই সবাইকে চলতে হবে। এইটা ছিল শেখ হাসিনার লক্ষ্য। তিনি সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলার মানুষ অনেক দিন অত্যাচার সহ্য করে একবার যে ফুঁসে দাঁড়াতে পারে, সেইটা তার ধারণা ছিল না। তাই আমরা তাকে বারবার বলা হয়েছে, বাংলাদেশে শ্রাবণের যে বৃষ্টি, আষাঢ়ের যে বৃষ্টিতে মাটি নরম হয় বটে, কিন্তু চৈত্র মাসের খর তাপে এই মাটি যে কঠিন হয়, এদেশের মানুষের মন তাই। এদেশের মানুষের মন আপনার নরম হয়। আবার এই দেশের মানুষ অত্যাচার, অন্যায় কোনোদিন বেশি দিন সহ্য করতে পারে না। তারা তীব্র গতিতে কঠিন হয়ে যে কোনো স্বৈরাচারকে নামানোর ঐতিহ্য এই বাংলার মানুষের, বাংলাদেশের মানুষের। এইটা শেখ হাসিনা ভুলে গেছে। তারপরেও আবার উঠে দাঁড়ায়, ঘটনা কি? তারপরেও সে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখবে। কিন্তু মায়ের কোলের শিশু যে জীবন দিতে পারে, বাচ্চা ছেলে, তরুণ ছেলে যে জীবন দিতে পারে, এইটা শেখ হাসিনা ধারণা ছিল না। যেটা 5ই আগস্ট এই দেশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল, নিজে গুলিকে নিমন্ত্রণ করেছে।
শেখ হাসিনার পুলিশের ছোড়া গুলি আমন্ত্রণ করে বুকে নিয়ে নিজেকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। সেই বিনিময়ে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে। বন্ধুরা আমার, আমরা দেখলাম পার্শ্ববর্তী দেশ ভারত তার পাসপোর্ট বাতিল করেছে, না পাসপোর্ট ভিসা এক্সটেনশন করেছে, তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তো ওই দেশ শেখ হাসিনার অনেক প্রিয় দেশ ছিল, প্রিয় দেশ। উনি যখন এই দেশে অবৈধ প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন সেটা মনে থাকবে। তো আমরা তো দেখছি যে তার প্রমাণ পাচ্ছি। আপনি শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে যে আপনার প্রেমে বিগলিত ভারত আপনার ভিসা এক্সটেনশন করেছে? শেখ হাসিনার কিন্তু পাসপোর্ট বাতিল হয়ে গেছে। ওনার দুইটা পাসপোর্ট, একটা লাল পাসপোর্ট, সেটা কূটনৈতিক পাসপোর্ট, এমপি হলে পরেই লাল পাসপোর্ট পান, আরেকটা হচ্ছে সাধারণ পাসপোর্ট। দুইটা পাসপোর্ট বাংলাদেশ সরকার বাতিল করেছে। তাহলে উনি কোন পাসপোর্টের উপর ভিসা পেলেন? এটা তো ভারতকে পরিষ্কার করা দরকার। শেখ হাসিনা কি এখন উদ্বাস্তু? তার স্ট্যাটাস কি এখন উদ্বাস্তু? সেই হিসাবে তিনি তার ভিসা বর্ধিত করা হলো। যখন বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠালো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার, তার বিচার করতে হবে। তিনি শিশু বাচ্চাকে হত্যা করেছেন, তিনি কলেজের ছাত্রকে হত্যা করেছেন, তিনি দুগ্ধপোষ্য বাচ্চাকেও হত্যা করেছেন, তরুণকে হত্যা করেছেন, রিকশাওয়ালাকে হত্যা করেছেন, আমার ছাত্রী বোনকে হত্যা করেছেন, পুলিশ লেলিয়ে দিয়েছেন, র্যাব লেলিয়ে দিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি করে রাস্তার মধ্যে লাশের মিছিল করে দিয়েছেন। সেই ব্যক্তি একজন ভয়ঙ্কর রকমের খুনি, তাকে ফেরত দিতে হবে। কোন গণতান্ত্রিক দেশ, কোন আইনগত দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না। কিন্তু ভারত, আপনি তাকে আশ্রয় দিয়েছেন এই ধরনের একজন খুনি মহিলা যে নিজ দেশের কোলের বাচ্চাকে হত্যা করতে পারে, নারীকে হত্যা করতে পারে, রাস্তার মধ্যে স্কুলের ছাত্রকে গুলি করে মুগ্ধের মতো, আবু সাইদের মতো, যারা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি যারা বরণ করতে পারে, শেখ হাসিনার নির্দেশে যারা গুলি করেছে, সেই ধরনের ভয়ঙ্কর খুনি আজকে ভারত আশ্রয় দেয় আর তার ভিসা বর্ধিত করে। তাহলে বন্ধুরা আমার, এটার কারণ কি? ওই যে হাসিনা বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে করবে, সেই কৃতজ্ঞতার প্রকাশ। বাংলাদেশ সরকার তাকে ফেরত চায়। তার অন্যায়, তার রক্তপাত, তার লুটপাট, আমি তো শুধু হত্যার কথা বললাম, কিন্তু তার লুটপাট 28 লক্ষ কোটি টাকা 17 বছরে পার করেছে শেখ হাসিনা। এর জন্য বিচার হবে না তার? ওই টাকা কার? ওই টাকা যে ঋণ নিয়েছেন সেই টাকা অন্য দেশের কাছ থেকে, জনগণের, সব জনগণের টাকা। যেটা ঋণ নিয়েছেন এটাও এই জনগণকে পরিশোধ করতে হবে। তো সুতরাং এইরকম একজন মহাচোর, তাকে ভারত আশ্রয় দেয়? শুধু আওয়ামী লীগের লোকজন, নিজের, প্রথমে উনি দেখেছেন নিজের পরিবারকে, তার সন্তান এমপি শেখ রেহানার মেয়ে। এখন অদ্ভুত ব্যাপার, এমন একটি দেশের এমপি যেখানে কেউ 4 আনা পয়সা যদি দুর্নীতি করে তাহলে তার এমপিত্ব থাকবে না, সে আবার মন্ত্রীর দায়িত্বে আছে। হঠাৎ জানা গেল যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী টিউলিপ, তার ভাগ্নির নাম টিউলিপ, এবং তার ছোট বোনকে দামি ফ্ল্যাট দিয়েছে, অত্যন্ত দামি ফ্ল্যাট। কি চুরিটাই না করেছে তারা, কি ধরনের বাংলাদেশের মানুষের টাকা তারা পাচার করেছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে একেবারে শূন্য মাঠ করে ব্যাংকের টাকা লোপা, দেশের স্বাধীনতা বিক্রি করে, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে, দেশ বিক্রি করে শেখ হাসিনা
এমন সুবিধা সে ভারতকে দিয়েছে, সেই কৃতজ্ঞতায় আজকে এইটা এক্সটেনশন হচ্ছে। অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, আমি বাড়াবো না। আমি শুধু এইটুকুই বলবো যে আজকে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার এটি আন্দোলনের সরকার। এক ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারকে পরাজিত করে ডক্টর ইউনূস সাহেবের সরকার গঠিত হয়েছে। অত্যন্ত সম্মানিত লোক, কিন্তু বিপ্লবী সরকার, তাকে তো জনগণের স্বার্থ আগে দেখতে হবে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থ নয়, তাকে দেখতে হবে জনগণের স্বার্থ। আজকে হঠাৎ করে বর্ধিত ভ্যাট বাড়ানো হলো, সেটা কি সাবানের উপর, গুঁড়া দুধের উপর, চিনির উপর? তো এই যে ভ্যাট বাড়ালেন, বর্ধিত ভ্যাট, এটা তো জনগণ কষ্ট পাবে। আমরা শুনলাম IMF কি বলেছে। তো আপনারা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বললে পরে আপনারা শুনবেন কেন? আপনারা দেখবেন যে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিক মতো খেতে পারছে কিনা। এই দায়িত্ব তো হচ্ছে আন্দোলনের সরকারের দায়িত্ব, এই দায়িত্ব তো হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের দায়িত্ব। আজকে রেস্টুরেন্টাররা স্ট্রাইকে নামবেন, তারা বলেছেন তাদের উপরে প্রায় 25% ভ্যাট বৃদ্ধি পাচ্ছে। এইটা তো হতে পারে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, জনগণ যদি শুধু করের উপর কর দিয়ে বিরাট একটা করের পাহাড় যদি তার ঘাড়ে বসে, তাহলে তো আপনাদের প্রতি যে আজকে সমর্থন, সেই সমর্থন থেকে তো সেই সমর্থন তো থাকবে না। বন্ধুরা, আবার এইটা আজকে বিবেচনা করতে হবে সরকার। আমি আজকের এই নবীন বরণ অনুষ্ঠান করেছেন সে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপস্থিত আছেন